লাইফ ইজ এ কাইন্ড অফ ম্যারাথন, নট এ স্প্রিন্ট। এমন একটা কিছু আমি করতে চাই যেটা আসলে আই উইল এনজয়। এই টোটাল জিনিসটা শুরুই করেছিলাম আমি আমার নিজের বাসার লিভিং রুম, সেখানেই আমি আসলে শুরু করেছিলাম। নিজের মা আসলে টোটাল কোম্পানির অ্যাকাউন্টসটা সেই ম্যানেজ করতো, মানে সেই টাকা পয়সার হিসাব টিসাব সব করতে। গ্রাফিক ডিজাইন আমি নিজে করতাম। শুধুমাত্র আইডিয়ার উপরে আসলে আমরা ইনভেস্ট করিনি। তা আমাদের কাছে সাস্টেনেবিলিটি ইজ মোর ইম্পর্টেন্ট। ইনভেস্টারদের মাইন্ডসেট ছিল যে গ্রোথ। এখন কিন্তু মাচ মোর সাস্টেনেবিলিটি। টোটাল 3 বছরে মাত্র 15 লাখ টাকা ইনভেস্ট করেছিলাম। প্লিজ হেল্প মি টু ওয়েলকাম নান আদার দ্যান ফাহিম মাসরুর ভাই। আপনার অনেকগুলো পরিচয় আছে, আমরা গল্প করতে করতে পরিচয়গুলো জানবো বেসিক্যালি, যে আপনার শুরু কোথা থেকে এবং এখন কোথায় এসছেন, এটা আমি একটু পরে গল্পের ছলে বলবো। সো আপনাকে স্বাগত জানাচ্ছি লাইফ ফোর্স পডকাস্টে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ইকোনমিক্সের স্টুডেন্ট আপনি, একটা টেকনোলজি ফিল্ড নিয়ে কাজ করা শুরু করলেন, যদি কানেক্টিভিটি আছে উইথ দ্য ইকোনমিক্স, মানুষের জন্য জব এবং ইকোনমিতে কন্ট্রিবিউশন। সো তখন বেসিক্যালি আপনার মাইন্ডে কী কাজ করেছিল, কাদের জন্য, কি উদ্দেশ্য নিয়ে such a large platform সাউথ ইস্ট এশিয়ার কানেক্টিং জবস? ধন্যবাদ কামরুল। আসলে ফ্র্যাঙ্কলি অনেক ব্যবসায়ী আমার কাছে মনে হয় শুরু হয় যত না বেশি ব্যবসা হিসেবে, তার থেকে বেশি প্যাশন হিসেবে বা একটা আবেগ থেকে। এই টোটাল জিনিসটা শুরুই করেছিলাম আমি আমার নিজের বাসার যে একটা লিভিং রুম ছিল, সেখানেই আমি আসলে শুরু করেছিলাম 2টা কম্পিউটার দিয়ে। কোথায় এটা? এটা তখন ছিল এটা কলাবাগানে একটা জায়গায়, কলাবাগানের একটা বশিরউদ্দিন রোড নামে একটা জায়গা আছে। তো ওইখানে আমার বাসার মধ্যেই একটা রুমেই শুরু করেছিল এবং আমাদের 3 বছর ওখানেই ছিল, আমাদের অফিস ছিল। 3-4 জন মিলে আর কি। তো অফকোর্স আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিয়েছিল, আমার মা ওয়াজ ভেরি সাপোর্টিভ। এবং আমার খেয়াল আছে আমার তখন তো আমার অ্যাকাউন্টেন্টও ছিল না। আমার নিজের মা আসলে টোটাল কোম্পানির অ্যাকাউন্টসটা সেই ম্যানেজ করতো, মানে সেই টাকা পয়সার হিসাব টিসাব সব করতো এবং দ্যাট ওয়াজ গ্রেট হেল্প। সো আমি নিজেও অনেক কাজ, যেমন নিজে মার্কেটিংতে, আমি নিজে যদি টেকনিক্যাল লোক না, আমি নিজেও গ্রাফিক ডিজাইন আমি নিজে করতাম, কারণ আমাদের তখন ওই একটা গ্রাফিক ডিজাইন আর নেওয়ার মতো ক্ষমতা ছিল না। তো প্রথম 3-4 বছর আমরা আসলে এরকম 2-3 জন দিয়ে আমরা কোম্পানিটা কাজ সেরেছি এবং ওটা এক সেন্সে ইট ওয়াজ এ গ্রেট ডিসিশন ইন দ্য সেন্স দ্যাট আমরা যে প্রথম দিকে জিনিসটাকে সেভ করতে পেরেছিলাম, আমাদের এনার্জি বা আমাদের ফাইন্যান্সিয়াল সেটা কিন্তু আমরা 3 বছর পর্যন্ত আমরা টানতে পেরেছিলাম, কারণ এর বেশি হয়তো টানা আমাদের পক্ষে সম্ভব ছিল না। তারপরে উই আর লাকি দ্যাট 3-4 বছর পর থেকে আমরা রেভিনিউ যখন আসা শুরু করলো এবং আমাদের যে কস্টটা অনেক কম ছিল, আমরা খুব তাড়াতাড়ি প্রফিটেবল হলাম এবং তারপরে আমরা আস্তে আস্তে আরও হয়তো কমার্শিয়াল জায়গায় অফিস নেওয়া শুরু করলাম। আমাদের কমার্শিয়াল জায়গায় অফিস নিয়েছি আমরা 4 বছর পরে। তার আগ পর্যন্ত আমাদের বাসাতেই অফিস ছিল। তো এই জিনিসটা আমরা তখনই করেছি যখন আমরা আসলে উই বিকেম প্রফিটেবল। তার আগ পর্যন্ত কিন্তু আমাদের অ্যাপ্রোচ ছিল ভেরি, যত কম খরচে এই জিনিসটাকে সাস্টেন করা যায় এবং যত বেশি সময় পর্যন্ত সাস্টেন করা যায়। তো নর্মালি একটা মধ্যবিত্ত ফ্যামিলির যেরকম চিন্তাভাবনা থাকে যে পড়াশোনা করার পরে তাদের ছেলে বা মেয়েরা চাকরি করবে বা বিদেশে পড়তে যাবে, তো সেরকম আমার ফ্যামিলিতেও ওরকম এক্সপেকটেশন ছিল। তো বাট আমার ব্যক্তিগতভাবে সবসময় একটা মনে হতো যে ঠিক 9টা 5টা চাকরি বা সেরকম জিনিস আমাকে আসলে খুব বেশি টানেনি। আমার কাছে মনে হচ্ছিল যে একটু বোধহয়, আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন অনেক কিছু করতাম যেগুলো আসলে ঠিক ট্র্যাডিশনাল না, যে শুধু পড়াশোনা, শুধু বই নিয়ে থাকা। আমি স্টুডেন্ট লাইফেও দেখা যায় বিভিন্ন অর্গানাইজেশনের সাথে ইনভলভ ছিলাম, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, এরকম না যে ওটা আমাকে করতেই হবে, বাট এটা আমার নিজের প্যাশন থেকে করতাম সবসময়। 2000 সালের আগে 1999 বা 2000 সারা বিশ্বে এক ধরনের চেঞ্জ হচ্ছিল। এখন যেরকম আমরা দেখছি যে এআই সব কিছু চেঞ্জ পাল্টে দিচ্ছে, ওলট পালট করে দিচ্ছে, সবাই হইচই করছে। ওই সময় আসলে ইন্টারনেটটা ওরকম একটা জিনিস ছিল, ইন্টারনেট ওয়াজ এ ভেরি নিউ থিং। যদিও তখন তো আসলে আমাদের হাতে হাতে স্মার্টফোন ছিল না, স্মার্টফোনই আসেনি তখন। ইন্টারনেটটা একেবারেই খুব শহরের খুব অল্প সংখ্যক লোক ব্যবহার করা শুরু করেছিল। কম্পিউটার পিসি দিয়ে হতো এবং একটা ডায়াল আপ মোডেম, আপনার হয়তো খেয়াল আছে যে এরকম একটা ডায়াল আপ মোডেম দিয়ে হতো। ইন্টারনেটের স্পিডও খুব কম ছিল, এক্সপেন্সিভও ছিল। বাট মনে হচ্ছিল যে সারা ওয়ার্ল্ডে আমরা যখন দেখছিলাম বাইরের নিউজগুলো বা বিভিন্ন ধরনের রিভিউ, মনে হচ্ছিল যে ইট ইজ চেঞ্জিং, সামথিং বিগ ইজ কামিং।
কারণ তখন তো আমরা শুধুমাত্র ইন্টারনেটটাকে ওই সময় শুধু ইমেল ব্যবহার করতাম, মোস্টলি ইমেল ব্যবহার করতাম। তখন আসলে ইভেন এখন যেমন আমরা অনলাইনে নিউজ পেপার পড়ি, তখন আসলে অনলাইনেও শুরুই হয়নি, কোনো নিউজ পেপারই আসলে অনলাইনে আসেনি। তো বেসিক্যালি, এবং তখন ফেসবুকও ছিল না। তো বাট তখন মনে হচ্ছিল যে কিছু একটা করা দরকার, যেটা আসলে এরকম একটা এত পাওয়ারফুল একটা টেকনোলজিকে আমরা আমাদের জীবনে কনস্ট্রাকটিভলি ব্যবহার করতে পারি। বাট অ্যাট দ্য সেম টাইম এমন কিছুভাবে ব্যবহার করতে হবে যেটা আসলে কমার্শিয়ালি সাস্টেনেবল হয়, যাতে এই জিনিসটা মানে নিজেই চলে। একটা এক্সপেরিমেন্ট আমি করেছিলাম যেখানে সব ইকোনমিক ডাটা আমরা একটা প্ল্যাটফর্মে রাখলাম, যে কেউ সেই প্ল্যাটফর্ম থেকে ডাটা নিতে পারে। আবার খুব তাড়াতাড়ি দেখলাম যে এটা ঠিক আছে, এটা খুব ভ্যালুয়েবল একটা জিনিস, হেল্পফুল জিনিস, কিন্তু এটা কোনো কমার্শিয়াল ডিমান্ড নাই। তখন আমরা মনে করলাম ঠিক আছে, এমন একটা জিনিস করা যেটা সোশ্যাল ইম্প্যাক্টও অনেক বেশি থাকবে, বাট অ্যাট দ্য সেম টাইম আবার কমার্শিয়ালিও এটা সাস্টেনেবল হবে। তো হোয়াট ইজ দ্য মার্কেট ডিমান্ড? মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইন্টারনেট বলি বা যাই বলি, সবই তো হচ্ছে ইনফরমেশনকে অ্যাভেলেবেল করা সাধারণ মানুষের কাছে। তো আমরা দেখলাম যে মার্কেট ডিমান্ডটা কি। তখন আমরা রিয়েলাইজ করলাম যে যেই গ্রুপটা ইন্টারনেটের সবচেয়ে বেশি আর্লি অ্যাডপ্ট করবে বা করছে, তাদের একটা বড় পেইন পয়েন্ট হচ্ছে তাদের চাকরি। যেহেতু ইউথরাই করে, এবং ইউথরাই মেনলি আসলে চাকরি করে, এবং নর্মালি চাকরি খুঁজতে এখনও তো সবাই জব পোর্টাল খুঁজে, বাট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম বেশিরভাগ লোক, আপনি খেয়াল আছে, বিভিন্ন নিউজ পেপারে কাটিং জোগাড় করতো, বা বিভিন্ন ইত্তেফাক, অবজারভার, এরকম কিছু পত্রিকা থাকতো। অনেক সময় তারা পাবলিক লাইব্রেরিতে বসে ওগুলোকে তারা জবগুলো ইনফরমেশন করতো, হ্যাঁ, তারপরে মানে হার্ড কপি প্রিন্ট করে পাঠাতো, এবং এটা তাদের একটা বড় হ্যাসেল ছিল, এক্সপেন্স ছিল, সময় যেত, এবং অনেক ক্ষেত্রে অ্যাভেলেবলও ছিল না, কারণ এক একটা কোম্পানি এক একটা পত্রিকায় জব পাবলিশ করতো। হ্যাঁ, তাদের একটা বড় একটা হ্যাসেল ছিল। তো আমরা ওই জায়গাটাতে আসলে কাজ করা শুরু করলাম। তো আমরা যেটা করতাম, এখন কোম্পানি তো আমাদেরকে চিনে না, যারা এমপ্লয় করে বা হায়ার করে, ওরা তাদের মতো করেই নিউজ পেপারেই জব পাবলিশ করতো। তো আমরা একটা মানে ট্যাকটিক্স খাটালাম যে ঠিক আছে, আমরা এক কাজ করি, এই যত পত্রিকা আছে, যেটা বললাম যে বাংলাদেশে হয়তো তখন 30-40টার মতো পত্রিকা ছিল যেখানে যেসব জায়গায় জব অ্যাডভার্টাইজমেন্ট হতো, আমরা সেই জবগুলোকে নিজেরাই এগ্রিগেট মানে ডাটা এন্ট্রি করে আমাদের প্ল্যাটফর্ম, যখন বিডি জব শুরু করলাম 2000 সালে, আমরা ওইখানে দিয়ে দিলাম, এবং এটা ফ্রি অফ কস্ট। এখানে আমাদের মানে কোনো ধরনের পেমেন্ট আমরা নেওয়ার সিস্টেম আমরা তখনও করিনি। যারা জবগুলো আমরা ফ্রি অফ কস্ট দিয়ে দিচ্ছি, যারা জব দেখবে তারাও ফ্রি অফ কস্টই জব দেখতে পারবে, এখনও ফ্রি অফ কস্টই জব দেখে। তখন আমরা দেখলাম এই মডেলটা আসলে বেশ সাকসেসফুল হলো, কারণ আস্তে আস্তে আমাদের ইউজার বেস বেড়ে গেল। আমাদের আসলে এখন যেরকম যে কোনো স্টার্টআপ বা আইটি কোম্পানি যেমন কাস্টমারকে অ্যাকোয়ার করতে প্রচুর খরচ নেয়, তখন তো আসলে মানে ফেসবুকও ছিল না যে আমি ডিজিটাল মার্কেটিং করব, বা আমাদের মতো কোম্পানি যারা খুব ছোট ইনভেস্টমেন্ট শুরু করেছিলাম, আমাদের জন্য ট্র্যাডিশনাল মার্কেটিং ওয়াজ নট ফিজিবল। আমরা তো অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার মতো বা ওরকম ইনিশিয়ালি হতো। তো আমরা যেটা করলাম যে আমরা এই যে কন্টেন্টটাই আমাদের ছিল মার্কেটিং। হ্যাঁ, মানে কন্টেন্ট, আমরা ইউজফুল কন্টেন্ট যখন এক জায়গায় সব কিছু পাচ্ছে, দেখা যাবে যে একজন ছেলে বা মেয়ে এখানে এসে সব পত্রিকার জবগুলো এক জায়গায় দেখতে পাচ্ছে, সে এইটাই তার বন্ধুকে বলছে, সেও আমার ইউজার হচ্ছে। তো এভাবে আমরা আসলে এক ধরনের অর্গানিক মার্কেটিং, হ্যাঁ, যেটা সবচেয়ে কস্ট এফেক্টিভ, সেটাই আমরা করলাম, এবং উই গট ভেরি গুড রেসপন্স। তো আমরা প্রথম 1-2 বছরেই উই মানে অ্যাচিভ হাই গ্রোথ ইন টার্মস অফ মানে ইউজার্স, হ্যাঁ, জব সিকার্স, হ্যাঁ, জব সিকার্স। কিন্তু তখনও কিন্তু আমরা যারা চাকরি দেয় বা এমপ্লয়ার, তাদেরকে আমরা রিচ করিনি, কারণ আমাদের টার্গেটই ছিল আসলে আমরা আগে ইউজার বাড়ানোর পরে ওদের কাছে যাবো। হ্যাঁ, এবং আমরা প্রথম 2 বছর দেয়ার ওয়াজ নো মানে জিরো রেভিনিউ, কারণ আমাকে টাকা কে দিবে, আমি তো এখনো কোম্পানির কাছে যাইনি। তো 2002 সালে আমরা যখন দেখলাম যে আমাদের ইউজার বেস মোটামুটি ভালো, তখন আমরা কোম্পানিগুলির কাছে গেলাম, যে বললাম যে তুমি তো অনেক খরচ করছো নিউজ পেপারে একটা অ্যাড দিতে, তো তুমি আমার ওখান থেকে 10 ভাগের 1 ভাগ কম বা আরও কমে আমার এখানে জব পোস্ট করো, এবং তোমার আরও সুবিধা আছে, তুমি এখানে অ্যাপ্লিকেশনটাও খুব ইজিলি অনলাইনে পেতে পারো, সব তোমার সময়ও বাঁচবে, খরচও বাঁচবে। তো প্রথম দিকে অনেক কোম্পানি আমাদেরকে আসলে, যেহেতু তার কালচারের মধ্যে নাই, প্র্যাকটিসের মধ্যে নাই, আমাদের বিলিভ করেনি, বাট কিছু কিছু কোম্পানি করেছে, এবং অনেক কোম্পানিকে আমরা বলছি ঠিক আছে, তোমার টাকাও দেওয়া লাগবে না, তুমি ফ্রি জব পোস্ট করো। তো এভাবে আমরা কোম্পানিগুলোকে আস্তে আস্তে করলাম। তো আমরা খুশি যে আসলে 2000 মানে 3-4 বছরের, আই এম টকিং অ্যাবাউট 2003-2004,
দেখলাম আস্তে আস্তে কোম্পানিগুলো আমাদের সাথে আসা শুরু করলো। প্রথম দিকে যে অনেক অনেক কোম্পানি ছিল তা না, হয়তো 100, 200, 300 মতো কোম্পানি আমাদের সাথে আসা শুরু করলো, এবং তারপর থেকে আমাদের আসলে ফিরে তাকাতে হয়নি। খুব তাড়াতাড়ি আমি একটু বলতে পারি যে আমরা 2004 সালে মানে 3 সালের পর থেকেই আমরা প্রফিটেবল হওয়া শুরু করলাম। হ্যাঁ, মানে আমরা প্রথম 3 বছর আমাদের কোম্পানিতে আমরা নিজেদের পকেট থেকে, যেহেতু আমি আগে বললাম, হ্যাঁ, এবং আমরা কিন্তু কোনো বাইরে, এখন যেরকম ভিসি ইনভেস্টমেন্ট বলি, অনেক ইনভেস্টমেন্টের অপশন তখন তো ছিল না, ব্যাংক তো দূরের কথা, ব্যাংক তো আমাদের টাকাই দিবে না। তো আমরা আসলে যেহেতু সবাই নিজেদের একটু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছিলাম, সবারই কিছু হয়তো পার্সোনাল সেভিংস ছিল, আর যেটা বললাম, আমার কিছু কো-ফাউন্ডার ছিল, তারা বিভিন্ন জায়গায় ফুল টাইম চাকরি করতো। আমি ফুল টাইম বিডি জবসে প্রথম থেকে ছিলাম বা এখনও আছি। তো নিজের সেভিংসের টাকা থেকেই আমরা আসলে ইনভেস্টটা করেছিলাম। অনেকে হয়তো জানে না যে আমরা টোটাল 3 বছরে মাত্র 15 লাখ টাকা ইনভেস্ট করেছিলাম। আচ্ছা, তো সাচ এ হিউজ প্ল্যাটফর্ম, মাত্র 15 লাখ টাকা। হ্যাঁ, এবং এরপরে কিন্তু আমাদের আর কোম্পানিতে 1 টাকাও দিতে লাগেনি। হ্যাঁ, আচ্ছা। তো এটা অনেকে বিলিভ করে না, কারণ আজকাল দেখি অনেক স্টার্টআপ 1 মাসেই 15-16 লাখ টাকা, 20 লাখ টাকা, 30 লাখ টাকা। কিন্তু আমাদের একটা, জাস্ট এইটা বলে আমি এখানে শেষ করছি, যে আমাদের একটা মানে জিনিস ছিল যেটা অনেক ক্ষেত্রে আপনাদের মতো কোচরা বলে যে লাইফ ইজ এ কাইন্ড অফ ম্যারাথন, নট এ স্প্রিন্ট। হ্যাঁ, তো এটা আমি আসলে সবসময় বিলিভ করি যে মানে আমাদের, হ্যাঁ, 15 লাখ টাকা আমরা ইচ্ছা করলে 1 বছরে খরচ করতে পারতাম, কিন্তু তারপরে কি হতো, আমাদের আসলে প্রথম থেকেই ছিল যে আমরা জানি যে ইট উইল টেক লং টাইম টু ম্যাচিউর। তাহলে বিডি জবস নিয়ে আপনার ভবিষ্যৎ কিভাবে দেখছেন, যেহেতু এখন আসলে টেকনোলজি তার একটা কাইন্ড অফ টেকিং অফ টু ডিফারেন্ট ডাইমেনশন, সেক্ষেত্রে বিডি জবস সেখানে কিভাবে সেটাকে ইনকর্পোরেট করতে যাচ্ছে? আচ্ছা, আমরা বিডি জবসের প্রায় এবছর 23 বছর বা 24 বছর হতে যাচ্ছে। আমরা আসলে সোফার যদি বলি প্রথম 15 বছর উই ওয়ার এ লিটল বিট কাইন্ড অফ, মানে যেহেতু বাংলাদেশে ইন্টারনেটটা মানে অনেক, অফকোর্স আমরা যখন শুরু করি তার থেকে অনেক বেশি এখন প্রসার লাভ করেছে, কিন্তু তারপরেও কিন্তু ইন্টারনেটটা একটু শহর কেন্দ্রিক, হ্যাঁ, শহর কেন্দ্রিক এবং আমাদের মধ্যবিত্ত সেন্ট্রিক ছিল এতদিন। তো আমরা যেহেতু এই সময়টাতে আমাদের মেইনলি যেহেতু কানেক্টিভিটি বা স্মার্টফোন ডিভাইসের রেসপেক্টে কিছু সংখ্যক লোক ব্যবহার করতো, মানে যারা একটু শহর কেন্দ্রিক এবং মধ্যবিত্ত সেন্ট্রিক, তারা মেইনলি হচ্ছে গ্র্যাজুয়েট মানে তারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে পাশ করা, ওই সেগমেন্টটাকে আমরা টার্গেট করেছিলাম প্রথম 15 বছর যদি বলি। হ্যাঁ, বাট এখন যেহেতু বাড়ছে, আমরা এখন ওই সেক্টরের বাইরেও করছি। যেমন সে ফর এক্সাম্পল, আমাদের আজ থেকে 8-10 বছর আগে আমাদের এখানে কোনো জব পাওয়া যেত না, ধরেন লাইক মানে কুক, মানে ধরেন শেফ, হ্যাঁ, বা ইভেন ড্রাইভার, হ্যাঁ, বা সিকিউরিটি গার্ড, হ্যাঁ, বা কথার কথা যেমন একটা বড় একটা প্রফেশন হচ্ছে সে ফর এক্সাম্পল ডেলিভারি ম্যান। হ্যাঁ, তো এই জিনিসগুলো আগে ছিল না, কিন্তু এখন কিন্তু ওই টাইপের লোকজনের হাতে স্মার্টফোন আসছে। তো আমরা এখন ওই সেগমেন্টটাকে টার্গেট করছি, যেটাকে আমরা বলি যে স্পেশালাইজ স্কিল, বা ইভেন লাইক ফ্যাক্টরিতে অনেক ধরনের টেকনিশিয়ান থাকে, ইলেকট্রিশিয়ান থাকে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদের আসলে এখন আমরা নতুন করে নিয়ে আসছি গত 3-4 বছর ধরে, এবং উই আর গেটিং গুড রেসপন্স। কারণ যেই কোম্পানিটা আগে আমাদের মাধ্যমে ম্যানেজার হায়ার করতো, এক্সিকিউটিভ হায়ার করতো, তারা এখন আমাদের মাধ্যমে হয়তো তার কোম্পানির ড্রাইভারও হায়ার করছে। হ্যাঁ, তো সেটা আমাদের এক ধরনের এক্সটেনশন। কন্টেন্ট ওয়াইজও আমরা বাংলা আমাদের এখানে আছে, এবং আমাদের টোটাল জিনিসটা একটু মোবাইল সেন্ট্রিক করা, যে আমাদের কিন্তু এখন প্রায় 70% হচ্ছে অ্যাপের মাধ্যমে বিডি জবস ব্যবহার হয়। তো যেটা আগে উল্টো ছিল, আগে অ্যাপ খুব কম ব্যবহার করতে, এখন প্রায় 70% লোকজন বিডি জবস ব্যবহার করে রেগুলারলি অ্যাপের মাধ্যমে। তো এটা আমার ধারণা আরও বাড়বে। যেমন এক সময় হয়তো কোনো সময় আমরা হয়তো শুধুমাত্র অ্যাপেই বিডি জবসটা রাখবো, হ্যাঁ, যেভাবে যেন কথা এখন উবার তো কেউ মানে ডেস্কটপ হয় না। হ্যাঁ, তো আমরা হয়তো এরকম একটা পর্যায়ে আমরা চিন্তা করবো যে যাতে, কারণ আসলে যেহেতু ইউজারও সবার হাতে হাতে, কারণ অ্যাপের বেশ কিছু বেনিফিট আমরা দিতে পারি ইউজারদেরকে, যেটা আসলে ডেস্কটপে দেওয়াটা এক্সপিরিয়েন্স ওয়াইজ অ্যাপ ইজ মাচ বেটার। আরেকটা জিনিস আমরা করছি যে আগে হয়তো আমাদের মেইনলি যারা কর্পোরেট বা অর্গানাইজ সেক্টর যেটা বলি, হ্যাঁ, তারাই আমাদের সাইট ব্যবহার করতো। সে কথা রাস্তার পাশে একটা দোকান বা একটা রেস্টুরেন্ট, তারা আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করতো না হায়ার করার জন্য। আমরা ওই সেগমেন্টটাকে এখন টার্গেট করছি। একটা বড় সমস্যা ছিল যে আমাদের প্ল্যাটফর্মের যে সার্ভিস ফি, সেটা যেমন আমাদের বেসিক সার্ভিস ফি গত বছর পর্যন্ত ছিল 3,000 টাকা। তো এটা অনেক ছোট ছোট কোম্পানির জন্য, একেবারে যেটাকে আমরা এমএসএমই বলি বা এসএমই বলি বা ছোট উদ্যোক্তা বলি, তাদের জন্য আসলে
অনেক ক্ষেত্রে এক্সপেন্সিভ হয়ে যায়। তো আমরা তাদের জন্য একটা আলাদা প্যাকেজও করেছি, যেটাকে আমরা বলছি এখন SME প্যাকেজ, হ্যাঁ, যেটা মাত্র 500 টাকায়, যেই সার্ভিসটা আগে 3000 টাকা ছিল সেই সার্ভিসটা এখন 500 টাকায়, যাতে আমাদের ক্লায়েন্ট বেসটা অনেক বাড়ে। কারণ আমরা জানি যে বাংলাদেশ আসলে উই আর কান্ট্রি অফ SMEs, তো এখানে মানে আমাদের প্রায় 50 টাকার মতো শুধু SME আছে। তো ওই সেগমেন্টটা আমরা এখনো ধরতে পারিনি, তো কারণ আমাদের প্রোডাক্টটা আসলে ওই সেগমেন্টে তৈরি করা ছিল না আগে। এখন আমরা আমাদের অনেক প্রোডাক্ট বা আমাদের টোটাল সার্ভিসগুলো তারা যাতে ব্যবহার করতে পারে, হ্যাঁ, এবং তারা কিন্তু আবার তাদের অনেক ওই সকল SMEদের আবার কম্পিউটারও নাই, তাদের একটা মোবাইল স্মার্টফোন আছে, হ্যাঁ, তারা যাতে খুব স্মার্টফোনে খুব অল্প সময়ে 2 মিনিটে একটা তাদের একটা দরকার, তারা তো একটা শেফ দরকার তার রেস্টুরেন্টের জন্য বা একটা সেলস অ্যাসিস্ট্যান্ট দরকার, সে যাতে খুব তাড়াতাড়ি 5 মিনিটে এই জিনিসটা করতে পারে। তো এই চেঞ্জগুলো আমরা নিয়ে আসছি, সো দ্যাট উই ডোন্ট ওয়ান্ট টু সার্ভ খুব স্পেসিফিক একটা সেগমেন্ট। আমরা আসলে চাই একদিকে সারা দেশে যে কোনো জব সিকার যাতে হয়, এবং অ্যাট দ্য সেম টাইম যে কোনো এমপ্লয়ার, ছোট হোক বড় হোক, সবাই যাতে আমাদের সার্ভিস ব্যবহার করতে পারে। তো সেটাই আমাদের আগামী আই উড সে 3 থেকে 5 বছরের পরিকল্পনা। কারেন্টলি যেটা হট টপিক বাংলাদেশে, শার্ক ট্যাঙ্ক। সো ইউ আর ওয়ান অফ দ্য শার্ক ইন দ্য ফার্স্ট সিজন রাদার ইন বাংলাদেশ। সো সেখানে আপনারা অনেক কিছু ইনভেস্ট করছেন, অনেক ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করছেন, এবং অনেকে আসলে জানার বিষয় আসলে আপনাদের ইনভেস্টমেন্টগুলোর পেছনের লজিকগুলো কি, কেন আপনারা ইনভেস্ট করেন, কিভাবে ইনভেস্ট করেন, এবং হোয়াট ইজ দ্য ফিউচার অফ দিজ অর্গানাইজেশনস, কীভাবে আপনারা টেক কেয়ার করবেন? শার্ক ট্যাঙ্ক তো বাংলাদেশে, যদিও বাংলাদেশের বাইরে এটা বেশ পপুলার একটা মানে বিজনেস রিয়েলিটি শো। আমরা জানি যে ভারতেও বেশ কয়েক বছর ধরে হচ্ছে, তো বাংলাদেশে ফার্স্ট টাইম এটা হলো। তো ফার্স্ট টাইম হিসেবে আমি ব্যক্তিগতভাবে খুবই এটাতে এক্সাইটেড। ওয়ান অফ দ্য রিজন ইজ আসলে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেখানে আসলে আমরা দেখি যে আসলে গত কয়েক বছরে আমাদের হয়তো সরকারি বেসরকারি পর্যায়ে বেশ কিছু এরকম প্রোগ্রাম হয়েছে যে পিচিং হচ্ছে, কেউ কি ইনভেস্টমেন্ট পাচ্ছে, বাট সেগুলো একটু মাচ মোর টেক স্টার্ট আপ টাইপের, মানে টেকনোলজি বা যেটা আমরা টিপিক্যালি স্টার্ট আপ বলি সেগুলো আর কি। বাট এইবারই শার্ক ট্যাঙ্কের এরকম যে ছিল না তা না, বাট মেজরিটি ছিল হচ্ছে খুব ট্র্যাডিশনাল ব্যবসা করে, হ্যাঁ, সে কথায় কথা কেউ একটা ফার্নিচার ব্যবসা করছে, কেউ একটা মানে ফ্যাশন ব্যবসা করছে, কেউ হয়তো কসমেটিক্স বিক্রি করছে, নিজে প্রোডাকশনও করছে, কেউ হয়তো বাজার থেকে মাছ বা মানে একেবারে সোর্স থেকে, সমুদ্র থেকে মাছ নিয়ে ঢাকায় বিক্রি করছে, হয়তো ই-কমার্সের মাধ্যমে বা ফিজিক্যাল রিটেল চ্যানেলের মাধ্যমে। তো এই জিনিসগুলো আমরা দেখেছি যে এই গ্রুপটা নর্মালি এই টাইপের মানে একটু শহরে মানে যেই কম্পিটিশনগুলো হয় তারা আসার সুযোগ পেত না। তো শার্ক ট্যাঙ্ক ওই জিনিসটা করেছে যে সারা দেশ থেকে প্রচুর মানে একেবারেই রুট লেভেল থেকে বেশ কিছু উদ্যোক্তাদেরকে তারা নিয়ে এসছে, এবং উইচ ইজ ভেরি গুড থিং। আর আমরা যারা ইনভেস্টার হিসাবে ছিলাম বা শার্ক হিসাবে ছিলাম, তারা আসলে কয়েকটা ব্যাপার দেখেছিলাম যে শুধুমাত্র আইডিয়ার উপরে আসলে আমরা ইনভেস্ট করিনি, হ্যাঁ, আমরা একটা হচ্ছে যে পার্সনের উপরে, যে কাজ করছে বা যারা উদ্যোক্তা তার কতটুকু প্যাশন আছে, ডেডিকেশন আছে এবং পটেনশিয়াল আছে। তো সেটা আমাদের জন্য সবচেয়ে বড় ক্রাইটেরিয়া ছিল। আরেকটা ছিল যে ও কি অলরেডি তার ব্যবসাটা ছোট হোক কিন্তু রানিং কিনা, সে অলরেডি ক্যাশ ফ্লো জেনারেট করছে কিনা, হ্যাঁ, কেননা আমরা দেখেছি যে গত কয়েক বছরে এই টোটাল স্টার্ট আপ ভিসি এই সিস্টেমে কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক বড় বড় ভিসিরা অনেক ক্ষেত্রে অনেক নাম্বার তারা তৈরি করতো বা হোয়াট এভার, তো দেখা যায় যে কোম্পানিগুলো বেশি দিন সাস্টেন করতো না। কিন্তু আমাদের কাছে সাস্টেনেবিলিটি ইজ মোর ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো আমরা তো খুব বেশি ইনভেস্ট একটা কোম্পানিতে যে পুরো ইনভেস্ট আমরা তো করা আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমরা অনেক কোম্পানিতে ইনভেস্ট করেছি বা করছি। তো সেই জায়গাটাতে আমাদের কাছে মনে হয়েছিল যে এই কোম্পানিগুলোকে আমরা যদি কিছু অল্প ইনভেস্ট করি, এটা 20 লাখ হতে পারে, 30 লাখ হতে পারে, 50 লাখ হতে পারে, কিন্তু তারা তাদের টাইম, তাদের প্যাশন এখানে এনাফ ইনভেস্ট করছে কিনা। এবং আমরা শুধুমাত্র টাকার জন্য আমরা আসলে মনে করি না, মানি ইজ নট দ্য অনলি ভ্যালু। দ্য গাইডেন্স, মেন্টরিং, হ্যাঁ, আমাদের পার্সোনাল নেটওয়ার্ক, এগুলো তাদেরকে মানে হেল্প করবে, যে সকল কোম্পানিতে হেল্প করবে বা যে সকল উদ্যোগে হেল্প করবে তাদেরকে আমরা ইনভেস্ট করছি। তো এই 2-3টা জিনিস আসলে, একটা হচ্ছে যে তাদের প্যাশন, তাদের ডেডিকেশন, আর একটা হচ্ছে যে আমরা যা ইনভেস্ট করছি বা আমরা যেই জায়গাতে ভ্যালু অ্যাড করতে পারি যেই ভেঞ্চারগুলিতে, সেখানেই আমরা ইনভেস্ট করছি। মানে আমি ব্যক্তিগতভাবে সেভাবেই
চিন্তা করেছি। ফিউচার প্ল্যান কি আপনাদের সমস্ত ইনভেস্টমেন্টগুলো নিয়ে কিভাবে আপনারা চিন্তা করছেন? ডেফিনেটলি একটা ভালো রেসপন্স পাচ্ছেন এবং আগামীতে একটা মানুষ তাকিয়ে থাকবে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের আগামী সিজনের প্রতি। পাশাপাশি আপনারা কিভাবে এনশিওর করবেন তাদের জার্নিটা? আচ্ছা, একটা হচ্ছে যে ফার্স্ট অফ অল তাদেরকে তো আমরা অফকোর্স মেন্টরিং করবো, গাইডলাইন করবো, যারা অলরেডি আমরা কমিট করেছি, হ্যাঁ, বা যাদের সাথে আমাদের ডিল হয়েছে। বাট আমি মনে করি এইটা আসলে মানে আমি আজ থেকে যখন প্রায় 3-4 মাস আগে আমার সাথে তাদের যোগাযোগ হয়েছিল শার্ক ট্যাঙ্কের যারা বাংলাদেশে ম্যানেজ করছে, তখন আমি অত এক্সাইটেড ছিলাম না। এখন যে যতটুকু এক্সাইটেড, দ্য রিজন ইজ আমি মনে করি যে এই শার্ক ট্যাঙ্কটা যেহেতু এখন মিডিয়াতে আসছে, এটা নিয়ে লোকজন কথা বলছে, আপনাদের মতো যারা আছেন তারা অ্যানালাইসিস করছেন, তো এই জিনিসটা দুটা জিনিস ড্রাইভ করবে। একটা হচ্ছে এরকম আরও অনেক হাজার হাজার উদ্যোক্তা কিন্তু আমাদের সারা দেশে ছড়িয়ে আছে, তারা অ্যাটলিস্ট এই প্রোগ্রামটা দেখার পরে চিন্তা করতে পারবে যে না, মানে তাদের আসলে কোন জিনিসটা আসলে চিন্তা করা উচিত ছিল, কোন বিজনেস পার্সপেক্টিভটা উচিত ছিল, হ্যাঁ, কোন চ্যালেঞ্জগুলো আসলে উচিত ছিল। কারণ ওই চ্যালেঞ্জগুলো বা বিজনেসের নিটিগিটিগুলোই কিন্তু আমরা যারা শার্ক হিসাবে ওদেরকে প্রশ্ন করেছিলাম, অনেক ক্ষেত্রে আমরা ওদেরকে গ্রিলও করেছিলাম যাতে তারা আমরা বুঝতে পারি যে তারা আসলে কতটুক এটা নিয়ে চিন্তা করছে। এটা এক নম্বর। অতএব এটা আমি অনেক ক্ষেত্রে বলি, দ্য শার্ক ট্যাঙ্ক যদি কেউ পুরা সব সিরিজগুলি দেখে, ইট অলমোস্ট ইজ এ কাইন্ড অফ মিনি MBA টাইপ অফ থিং, যে তারা প্রচুর বিজনেসের ফাইন্যান্স থেকে শুরু করে মার্কেটিং, ব্র্যান্ডিং, এভরিথিং ইজ দেয়ার। হ্যাঁ, আচ্ছা, এটা এক নম্বর ব্যাপার। বাট আমার কাছে আরেকটা জিনিস ভেরি ইন্টারেস্টিং বা পোটেনশিয়াল মনে হয়, আমাদের সোসাইটিতে কিন্তু আপনারা জানেন আমাদের প্রচুর লোকজন আছে যারা বিভিন্নভাবে তারা দে আর রিচ বিকজ তাদের অনেকের হয়তো ল্যান্ড আছে, অনেকের হয়তো অন্য ইনকাম সোর্স আছে, বিদেশ থেকেও টাকা আসছে, ওরা কিন্তু পারিবারিক ব্যবসা আছে, ওরা কিন্তু টাকাটা নিয়ে ম্যাক্সিমাম করে রাখে, একটা সঞ্চয়পত্র কিনে রাখে বা হয়তো একটা অ্যাপার্টমেন্ট কিনে রাখলো, হ্যাঁ, আরেকটা জমি কিনে রাখলো। কিন্তু দেখেন ওইসব জায়গায় কত রেট অফ রিটার্নই আছে, হ্যাঁ, এবং ইকোনমিতে কোনো ভ্যালু অ্যাড করছে না। তো আমার কাছে মনে হয় যে আমাদের এই জিনিসটা যখন তারা দেখবে যে আমরাও তো আমাদের একটা সেভিংস আছে, সেখান থেকে আমরা ইনভেস্ট করছি, এটা ওদেরকেও এনকারেজ করবে যে না, ঠিক আছে, আমি তাহলে কেন টাকাটা শুধুমাত্র একটা অ্যাপার্টমেন্টে কিনে রাখবো বা জমিতে ইনভেস্ট করবো বা ব্যাংকে FDR কেন রাখবো, আমি তো এরকম যারা উদ্যোক্তা আছে তাদেরকে আমরা ফান্ড করি, সেও প্রফিট করবে, আমিও প্রফিট করব। তো ইট উইল অ্যাকচুয়ালি অলসো মানে ওপেন আপ নিউ আইডিয়াজ অর নিউ ইন্টারেস্ট ফর দোজ কাইন্ড অফ পিপল যারা আসলে দে আর রিচ বাট দে আর নট ইন বিজনেস ইয়েট, but they have got good savings. কিন্তু how they will do it, মানে that's the $1 million question. Absolutely, but আমার কাছে হ্যাঁ সেটাই, মানে শার্ক ট্যাঙ্ক ক্যান বি ওয়ান অফ দ্য স্টার্ট, একটা আইডিয়া। বাট আমি ইন্টারেস্টিংলি দেখেছি যে গত কয়েকদিনের সাথে কথা হয়েছে, আমি দেখলাম যে তারাও এরকম কিছু প্ল্যাটফর্ম ইনফর্মালি করছে, যে তারা বিভিন্ন ইনভেস্টার এবং যারা উদ্যোক্তা এদের মধ্যে কানেক্টিভিটি করে দিচ্ছে। হ্যাঁ, তো আই এম প্রিটি শিওর যে আপনারা আগামী 1-2 বছরে দেখবেন এরকম অনেক মানে প্ল্যাটফর্ম তৈরি হবে যারা আসলে এই উদ্যোক্তা এবং যারা ইনভেস্টার তাদের মধ্যে এক ধরনের যোগসূত্র তৈরি করবে এবং এভরিওয়ান উইল অ্যাকচুয়ালি গেইন আউট অফ দ্যাট। কাইন্ড অফ শার্ক ট্যাঙ্কের মতো সিমিলার কাইন্ড অফ প্ল্যাটফর্ম বাংলাদেশে হতেই পারে। সেক্ষেত্রে আমাদের টোটাল ইকোসিস্টেমের কী হবে? আপনি যদি বলছেন যে ট্রেডিশনাল ইনভেস্টমেন্ট কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করছেন, হোয়াট অ্যাবাউট আদার শার্ক? কোনো কি কমন ব্যাকগ্রাউন্ড আছে যে আসলে ট্রেডিশনাল কোম্পানি, টেকনোলজি ওরিয়েন্টেড কোম্পানি অথবা ফিউচারিস্টিক কোম্পানি হলে আমরা ইনভেস্টমেন্ট না আমরা আমাদের এখানে যারা আছে তাদের অফকোর্স এক একজনের প্রেফারেন্স আছে এক রকম। আমি যেরকম ব্যক্তিগতভাবে মানে খুব হাইটেক কোম্পানিতেও ইনভেস্ট করেছি, আবার খুব লোটেক কোম্পানিতেও ইনভেস্ট করেছি। হ্যাঁ, তো বেশিরভাগ শার্কই এরকমভাবেই করেছে, কেউ হয়তো একটু বেশি একদিকে করেছে। বাট আবার বলি, আসলে এখন দেখবেন আপনি আজ থেকে 2 বছর আগে স্টার্ট-আপে যেরকম মাইন্ডসেট ছিল, ইনভেস্টারদের মাইন্ডসেট ছিল যে গ্রোথ, এখন কিন্তু মাচ মোর সাস্টেনেবিলিটি। হ্যাঁ, অতএব আসলে স্টার্ট-আপ অ্যান্ড SMEর যে দ্বন্দ্বটা কিন্তু এখন অনেকটা কমে আসছে। এখন সবাই প্রফিট করতে চায় তাড়াতাড়ি, সবাই ক্যাশ ফ্লো মানে যাতে অনেক বেশি ইনভেস্ট করা বা অনেক বেশি হাই গ্রোথ, এটা কিন্তু আজ থেকে 1-1.5 বছর আগে বা 2 বছর আগে যতটুক ছিল এখন কিন্তু এটা কমে আসছে। হ্যাঁ, তো আমি মনে করি আসলে এখানে কোনো কনফ্লিক্ট নাই।
তো ব্যক্তিগতভাবে যে কোনো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এনি বিজনেস ইজ ফর মেকিং মানি, এনি বিজনেস ইজ টু সাস্টেইন ফর লং টার্ম। আমি যেভাবে বিডি জবস শুরু করেছিলাম যে to solve a bigger problem, absolutely, and also be sustainable. এখন সাস্টেনেবিলিটি ইজ দ্য মেইন থিং। আমি 2 বছর অনেক টাকা ইনভেস্ট করলাম, গ্রো করলাম, 3 বছর পরে আমার মানে ধরে রাখতে পারলাম না, দেন ইট ইজ নট এনি বিজনেস। এটা এখন স্টার্ট আপ বিজনেসও এটা না, আগে এক সময় ছিল এটা। তো স্টার্ট আপ ফাউন্ডাররাও এবং যারা ইনভেস্টার তারাও কিন্তু রিয়েলাইজ করছে যে এখন সাস্টেনেবিলিটি করতে হবে, প্রফিটেবিলিটি করতেই হবে। ফ্যান্টাস্টিক। সো বিগত 24 বছরে আপনি যেটা দেখলেন, হোয়াট ইজ দ্য মেজর শিফট আমি যদি জানতে চাই যে আসলে আপনি অবজার্ভ করেছেন ফ্রম দি এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার? আগে আমরা দেখতাম আমাদের যারা ইউনিভার্সিটি থেকে বলি বা কলেজ থেকে যারা ইয়াং, তাদের চাকরি পাওয়ার ব্যাপারে এক ধরনের মানে চাকরি পাওয়ার জন্য যেই ড্রাইভটা ছিল, হ্যাঁ, সেটা সামহাও আমার কাছে মনে হয় একটু কমে গেছে। হ্যাঁ, এটার অনেকগুলি কারণ আছে। একটা কারণ হচ্ছে জব স্যাটিসফ্যাকশনটা অনেক ক্ষেত্রে কমে গেছে। তারা হয়তো দেখে যে তাদের যেই বড় ভাই বা বড় বোন কাজ করছে, তারা হয়তো জবের ব্যাপারে খুব স্যাটিসফাইড না। হ্যাঁ, এখন সবসময় তো মানুষের স্যাটিসফ্যাকশন লেভেল ইজ অলওয়েজ রিলেটিভ, তাই না? তো আজ থেকে হয়তো একই জিনিস আমি হয়তো কোনো একটা খাওয়ার হয়তো আমি আজ থেকে 10 বছর আগে যেভাবে এনজয় করতাম এখন করছি না। তো খাওয়ারটা তো একই আছে হয়তো। হ্যাঁ, তো যেটা হয় আসলে মানুষের আসলে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন কারণে মানুষের আসলে লোকজনের সাথে কম্প্যারিজনের, এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর। আমি মনে করি এটা নিয়ে আপনারা নিশ্চয়ই আলোচনা করেন যে আগে মানুষ যেহেতু অত কানেক্টেড ছিল না, মানে সোশ্যাল পার্সপেক্টিভতে লাইফ স্টাইলে কানেক্টেড কম ছিল, সে অল্পতে স্যাটিসফাইড থাকতো। এখন সে সবসময় চিন্তা করে না, ও আচ্ছা আমার ওই বন্ধুটা কিরকম আছে, ও দেখা যাচ্ছে যে ফেসবুকে একটা অ্যাপ, তার তো কোনো একটা কোম্পানি চাকরি করে, সে কক্সবাজারে ঘুরতে নিয়ে যাচ্ছে কোম্পানি। এখন আমি এই কোম্পানিটা তো আমাকে কক্সবাজার নিয়ে যাচ্ছে না। হ্যাঁ, তো এটা সবসময় কম্পেয়ার করে। হ্যাঁ, কারণ নর্মালি লোকজন সেই জিনিসগুলি পোস্ট করে যেগুলো একটু অনেক সেন্সের লোকজন অন্যকে ঈর্ষান্বিত করার জন্য পোস্ট করে। তো ভালো জিনিস একটু শেয়ার করে, মানে শেয়ারটা বেশি হয়। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। মানে তো ওই জায়গাতে আমরা দেখি যে অনেকের মধ্যে এখন এক ধরনের একটা মানে স্যাটিসফ্যাকশন লেভেলের এক ধরনের সমস্যা আছে। আচ্ছা, আর একটা হচ্ছে যে আমরা দেখেছি যে আমাদের, এবং এটা একটা বড় চেঞ্জ, আমরা যখন ইনস্টিটিউট স্টুডেন্ট ছিলাম আজ থেকে 25 বছর আগে, তখন কিন্তু আমাদের প্রাইমারিলি যারা ভালো স্টুডেন্ট, তাদের সবচেয়ে প্রাইমারি অবজেক্টিভ ছিল তারা একটা প্রাইভেট সেক্টর, এটা মাল্টিনেশনাল হতে পারে, ব্যাংক হতে পারে, বা কোনো একটা ইউনিভার্সিটি হতে পারে, ওখানে জব করবে। এখন আমরা দেখি সবার প্রাইমারি প্রেফারেন্স হচ্ছে সরকারি জব। এবং এই সরকারি জবের যে এই প্রেফারেন্স বেড়ে যাওয়া হঠাৎ করে, এটা কিন্তু গত 8-10 বছরে হয়েছে। বিভিন্ন কারণ আছে, বিভিন্ন কারণ। একটা হচ্ছে সরকারি স্যালারি স্ট্রাকচার অনেক বেড়ে গেছে, বেনিফিটও বেড়ে গেছে। হ্যাঁ, একটা সরকারি কর্মকর্তার, জুনিয়র কর্মকর্তার যে অথরিটি, তার থার্ডবারও কিন্তু অনেক বেড়ে গেছে, সোশ্যাল ইনফ্লুয়েন্স অনেক বেড়ে গেছে। হ্যাঁ, আমি তার অন্যান্য ইনকামের কথা বাদে দিলাম। তো সেইটা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের যারা ইয়াং জেনারেশন, তারা মনে করে যে একটা প্রাইভেট সেক্টর সে আমাকে কি বা দিবে, সেটা একটা এমএনসি হলেও সে আমাকে কি দিবে। হ্যাঁ, তো মানে এই জায়গাটাতে আমরা দেখছি যে অনেক ক্ষেত্রে, এবং এটা খুব অবাক হওয়ার ব্যাপার, আমাদের অনেক এমপ্লয়াররা বলে যে আমরা তাকে, সে অ্যাপ্লাই করেছে, ভালো কথা, অ্যাপ্লাই করার পরে আমরা ইন্টারভিউতে কল করেছি, 50%-60% ক্ষেত্রে ইন্টারভিউ কল পাওয়ার পরও তারা আসে না, এবং সে কি ইনফর্মও করে না। হ্যাঁ, সে আসলো না। হ্যাঁ, তো এটা একটা বড় ব্যাপার। এটা কিন্তু আজ থেকে যদি বলি 7-8 বছর আগেও রেশিওটা ছিল 10-20% হয়তো আসতো না বিভিন্ন কারণে, এখন এটা বেড়ে গেছে। হ্যাঁ, দ্যাট মিনস তারা এটা মানে তারা খুব সিরিয়াস না জবটার ব্যাপারে, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে, এটা আরও ইন্টারেস্টিং, অনেক ক্ষেত্রে সে ইন্টারভিউ দিল, সবই দিল, সে চাকরিটাও পেলো, অ্যাপয়েন্টমেন্ট লেটারও পেলো। দেখা যাচ্ছে যে প্রায় 20% থেকে 30% অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরেও তারা জয়েন করছে না। এবং এমন না যে সে অন্য আরেকটা জব করছে, সে জবই করছে না, এবং সে মনে করছে ঠিক আছে আমি এই কোম্পানির, আচ্ছা আমি পেয়েছি জব, কিন্তু মানে অত ভালো না, এই কোম্পানিটা হয়তো আমার বাসা থেকে অনেক দূরে। হ্যাঁ, বা মানে স্যালারিটা আমার বন্ধু যেই স্যালারিটা পায় তার থেকে স্যালারিটা কম। হ্যাঁ, ঠিক আছে আমি ওয়েট করি।
হ্যাঁ দেখি হ্যাঁ। সমস্যা হচ্ছে কি আমাদের সোসাইটির সাথে ওয়েস্টার্ন সোসাইটির বড় পার্থক্য হচ্ছে ওয়েস্টার্ন সোসাইটিতে 18 বছর পরেই বাবা মা বলে যে তোমার নিজেটা তুমি করো, আমি তোমাকে করবো না। কিন্তু আমাদের কালচারালি এটা আমরাও ওই কালচারে সত্যি কথা বলতে বড় হয়েছি। আমাদের বাবা মা কিন্তু কখনো বলে না যে না তোরটা তুই নিজে কর। হ্যাঁ, তারা ঠিক আছে বলে হ্যাঁ চাকরি জোগাড় কর, এটা কর, কিন্তু বাবা মা কিন্তু সাপোর্টটা দিয়ে থাকে। এখনো বিয়ে হওয়া পর্যন্ত মোটামুটি সাপোর্ট, অনেক ক্ষেত্রে বিয়ে হওয়ার পরে সাপোর্ট দিয়ে থাকে। তো এটা একটা এই কালচারাল জিনিসটা আসলে আমাদের আমি এটাতে একটু ওয়ারিড দ্যাট আমাদের একটা বড় জেনারেশন আসলে যাই বলি না কেন আমাদের মানুষের ধরেন আমরা তো যেই বয়সে আমাদের 60-70 ইয়ার্স অফ আওয়ার অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি, তার সবচেয়ে শুধু কর্মক্ষম না, এনার্জি, ইনোভেশন, ক্রিয়েটিভিটি টাইমটা হচ্ছে আসলে 20 থেকে 35 বছর বয়স। হ্যাঁ, এটা তো অনেকভাবে বলবো কিনা। হ্যাঁ, তো আমি মনে করি যে এই সময়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই সময়টা আমাদের একটা বড় অংশ জেনারেশন এবং বিভিন্ন একটা স্টাডিতেও বাইর হচ্ছে যে তারা আসলে একেবারেই অলস সময় কাটাচ্ছে। 24-25 বছরের 26-27 বছরের প্রচুর ছেলেপেলেরা আছে, স্পেশালি ইন্টারনেট অ্যাডিকশন এবং আদার অ্যাডিকশনস। এক্স্যাক্টলি, হ্যাঁ। এবং তারা দে আর কনফিউজ, তারা কি করবে জানে না অনেক ক্ষেত্রেই, বাট তারা কোনো প্রোডাক্টিভ কাজে ইনভলভ হচ্ছে না। হ্যাঁ, এমন না যে সে এই সময়টা দিয়ে সে কোনো একটা স্কিল ডেভেলপ করছে, হ্যাঁ সেটাও করছে না। তো এটাকে টার্মে বোধহয় বলা হয় NEET, নট ইভেন ইন এডুকেশন অর এমপ্লয়মেন্ট। হ্যাঁ, তো এই জায়গাটা আমার কাছে মনে হয় খুব ওয়ারিং যে আমাদের এই ইয়াং জেনারেশন তারা খুব অল্পতে অস্থির হয়ে যাচ্ছে। এবং আরেকটা বড় ব্যাপার যেটা আমি খুব খারাপভাবে দেখি, অনেক ক্ষেত্রে তারা অনেক অসামাজিক জায়গাতে চলে যাচ্ছে। মাদক তো আমরা জানি, এখন একটা বড় জেনারেশন দেখা যাচ্ছে যে অনলাইন বেটিং বা এই জাতীয় ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে। এবং তার একটা পর্যায়ে অনেক সময় মনে হতে পারে যে আপনি খেয়াল আছে কিনা যে একটা পর্যায়ে একটা বড় জেনারেশন আমাদের 96-এ স্টক মার্কেটে সবাই, এবং অলমোস্ট এটা একটা জুয়া খেলার মতো একদম। তো ওই সেম জিনিসটা কিন্তু আমি দেখছি এখনো হচ্ছে, অন্য ফর্মে হচ্ছে। হ্যাঁ, তো এটা কি ইনকাম জেনারেশনের একটা সুযোগ তৈরি হয়েছে? এবং আপনি যেটা বলছেন এটা একটা মোহ, এটা একেবারে একটা মোহ। হ্যাঁ, সারা ওয়ার্ল্ডে গ্যাম্বলিং ইজ নাথিং বাট অ্যাডিকশন এন্ড মোহ। হ্যাঁ, তো এটাতে আসলেই কনসার্ন। বাট সামহাউ আমার কাছে মনে হয় এই জেনারেশনটাকে যদি আমরা প্রোডাক্টিভ ক্রিয়েটিভ কাজে আমরা ইনভলভ করতে না পারি, অফকোর্স আমাদের সোসাইটি কান্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাট তার থেকে বড় কথা তার ফ্যামিলিও লং টার্মে এই ক্ষতিটা হবে। তো কারণ সে তো তার ক্যারিয়ার শুরুই করে নাই। হ্যাঁ, ক্যারিয়ার শুরু করলে না একটা পর্যায়ে যাবে। তো এই জিনিসটা আমাকে আসলে মনে হয় যে খুব, এবং আমরা আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি যে এই পজিটিভ ব্যাপারগুলো ক্যারিয়ার তৈরি করা। সে যদি ক্যারিয়ার তৈরি করতে কোম্পানিতে চাকরি করতে নাও পায় বা নাও চায়, সে একটা ছোটোখাটো একটা উদ্যোগ দেখ, একটা ছোটো কোম্পানি বলি বা একটা কোম্পানিও করতে না, হয়তো বন্ধুবান্ধব মিলে কোনো একটা রেস্টুরেন্ট দিল বা কিছু একটা করলো, বা কোনো একটা জায়গায় খাবার সাপ্লাই করলো, এরকম অনেকেই অনেক কিছু করছে। এবং উই এনকারেজ। এবং আজকাল সামনে কোরবানি আছে, অনেকে দেখছি এখন গরু কিনে গরুকে নার্চার করছে, সো দ্যাট এটা সেল করছে। দিস ইজ এ গুড থিং। তো বাট কিছু একটা পজিটিভলি প্রোডাক্টিভ জিনিস করা খুব ইম্পর্টেন্ট, রেদার দেন সারাদিন ইন্টারনেটে অ্যাডিক্টেড থাকা বা এই টাইপের আনপ্রোডাক্টিভ বেটিং বা এগুলিতে ইনভলভ হওয়া। তাহলে কি আমরা এর সাথে মেলাতে পারি কি না যে আমাদের ইকোনমির সাথে আমাদের যে ধরেন আপনি বলছিলেন যে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, সো দে নিড পিপল, দে নিড ওয়ার্কফোর্স। আমাদের যারা সাথে জব সিকার আগে যেমন যেটা দেখতাম প্যাটার্ন, এটা আমি নিজে কিন্তু এক্সপিরিয়েন্স করেছি। আমি যখন চাকরি ইন্টারভিউ দেখেছি মানুষকে, খুবই সারপ্রাইজিংলি 80% আসে নাই, ফোন ধরে নাই, বা ফোন ধরার পরেও ইন্টারভিউতে আসে নাই। তাহলে আমার কনসার্ন এবং আমার প্রশ্ন, আমাদের টোটাল ইকোনমি তাহলে কী অবস্থা হবে? ছোট অর্গানাইজেশন, মাঝারি অর্গানাইজেশন থেকে বড় অর্গানাইজেশন, আগামী দিনে লক্ষ লক্ষ ওয়ার্কফোর্স লাগবেই গার্মেন্টসের বাইরেও। তাহলে সেখানে আপনি দেখছেন কি পিকচার দেখছেন? একদিকে ইন্টারনেট, একদিকে অ্যাডিকশান, আর একদিকে এই যে মন মানসিকতার অভাব যেটা আপনি বললেন, এবং আমরা সবাই ভুক্তভোগী। হোয়াট ডু ইউ সি ইন দ্য নেক্সট 10-15 ইয়ার্স ওয়্যার ইট ইজ গোয়িং? এটা আসলে ইট ক্যান গো বোথ ওয়ে। একটা হচ্ছে যে অফকোর্স আমরা জানি যে আমাদের ইকোনমি সবচেয়ে বড় স্ট্রেংথ বা ড্রাইভার এবং এমপ্লয়মেন্টের ক্ষেত্রেও যে SME অর্গানাইজেশন, এবং আমাদের SME অর্গানাইজেশনদের অনেক চ্যালেঞ্জ আছে। সে ফর এক্সাম্পল একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে সে যখন ব্যাংকে যায়, ব্যাংক থেকে টাকা দেয় না, সব টাকা বড়রাই নিয়ে নেয়। হ্যাঁ, তো এটা তো একটা বড় চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ যেটা নিয়ে আমরা কথা বলছি যে তার যখন লোক দরকার হয় সে লোক পায় না। হ্যাঁ, তো বাট আবার আমাদের অনেক SME উদ্যোক্তা আছে যারা আসলে তারাও এই ব্যাপারটা জানে যে
একটা ভালো লোক তার অর্গানাইজেশনে এত পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো তারাও বিভিন্নভাবে চেষ্টা করে, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে সে এমন একটা লোককে নেয়, তাকে তার পার্টনারশিপ বানায় ফেলে, সে ফর এক্সাম্পল তার কোম্পানি থেকে শেয়ার দিয়ে দেয়, উইচ ইজ এ স্মার্ট থিং। কারণ একবার শেয়ার থাকলে তখন সে তার মানে কালকে ভালো লাগলো না, চাকরি চলে গেল, ব্যাপারটা এরকম হয় না, সে থাকে আর কি। হ্যাঁ, তো এই জায়গাটাতে আমি মনে করি যে এক ধরনের নিজেরাই একটা সলিউশন তৈরি করে নেয়। আমি আরেকটা জায়গায় মনে হয় যে মানে আমি একটু আশাবাদী ওই সেন্সে যে যেটা নিয়ে আমরা তো ডিসকাস করব, যে বেশ কিছু টেকনোলজি চলে আসছে, পার্টিকুলারলি এআই অ্যান্ড আদার থিং টুলস যেগুলো আসছে, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ছোট ছোট যারা এসএমই উদ্যোক্তা আছে তাদের লাইফ অনেক ক্ষেত্রে ইজি করে দেয়। সে ফর এক্সাম্পল ধরেন একটা ছোট উদ্যোক্তা, তার হয়তো গ্রাফিক ডিজাইনার নাই, হ্যাঁ, এবং সে জানে যে বাজারে গ্রাফিক ডিজাইনারের অভাব আছে, সে চাইলেও পারবে না, হ্যাঁ, সে কিন্তু এখন খুব অল্প খরচে এআই ব্যবহার করে, টুল ব্যবহার করে তার কোম্পানির জন্য একটা মানে একটা ব্রোশিয়ার বানায় ফেলতে পারছে, হ্যাঁ, বা মানে সুন্দর একটা ম্যাটেরিয়াল বানায় ফেলতে পারছে। তো আমি একটা উদাহরণ দিলাম। তো এরকম টুলস কিন্তু আছে, এবং এই টুলসগুলো ব্যবহার করার মতো, এবং এটা এমন না যে ঠিক খুব ইজি না যে প্রথম দিকে যে এআই সবসময় মনে করি এআই এমন একটা জিনিস যেটাকে আসলে মানে কিভাবে এআই ব্যবহার করব সেটাও একটা শেখার বিষয়। হ্যাঁ, তো এটা এমন না যে ইউজ ইট মোস্টলি শিখতেই হবে। হ্যাঁ, শিখতেই হবে। তো সেটা আমি মনে করি আমাদের যারা নতুন ইয়াং এন্টারপ্রেনাররা আছে তাদের আসলে ওই জায়গাটা এখন থেকে চিন্তা করতে হবে, যে ধরে নিতে হবে যে তার জন্য মানে লোক পাওয়াটা খুব ডিফিকাল্ট হবে। হ্যাঁ, কারণ যারাই একটু বাজারে কোয়ালিফাইড লোক, একটা হচ্ছে আমাদের দেশে কোয়ালিফাইড লোকের আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য অনেক ক্ষেত্রে কোয়ালিফাইড লোক বাজারে অ্যাভেলেবল হচ্ছে না। যারাই একটু ভালো কোয়ালিফাইড বিদেশ চলে যাচ্ছে, বা এখন সরকারি চাকরিতে চলে যাচ্ছে, ব্যাংকে চলে যাচ্ছে, টপ প্রায়োরিটিজ। হ্যাঁ, অতএব তারা নর্মালি এসএমই ক্ষেত্রে ক্যারিয়ার তৈরি করতে চায়, স্টার্টআপে আসবে না, নর্মালি আসবে না। হ্যাঁ, তো ওই জন্য আসলে তাদেরকেও স্মার্ট হতে হবে, তাদেরকেও যাতে ওই লোকগুলোকে না নিয়েও তার কোম্পানি চলতে পারে, সেই জায়গায় যেটা বললাম টেকনোলজি ব্যবহার করা, এআই এর টুলস ব্যবহার করা, এটা একটা তাদের জন্য একটা ব্যাপার। হ্যাঁ, যারা চাকরি, সবাই তো আর উদ্যোক্তা হবে না, যারা মানে চাকরি খুঁজবে বাজারে, তাদেরও আসলে যেটা নিয়ে আমরা একটু কথা বলছিলাম, ওটা করতে হবে যে আসলে মানে তাদের আসলে লাইফটা ডিপেন্ড করবে তারা এখন কি করছে। তারা যদি প্রথম থেকেই মনে করে যে না আমাকে প্রথমে একটা সরকারি চাকরি করতে হবে বা এমএনসিতে হবে, সবাই তো আসলে চাপ পাবে না, তাই না? এখন তারা নিজেদের এই সময়টাকে নষ্ট করে কেন? তারা ঠিক আছে, কেউ তো চেতেই পারে যে আমি সরকারি চাকরি করব বা আমি দেশের বাইরে চলে যাব, হ্যাঁ, বাট তাকে মনে রাখতে হবে যে সে এইটার জন্য আগামী 3 বছর কি শুধুমাত্র এর পিছনেই সময় দেখ, সমস্যা নাই, কিন্তু অন্য কোনো কিছু করবে না, কেন করবে না? হ্যাঁ, কারণ এটা তো তার যদি কোনো কারণে ওটা না হয়, তার মানে ফাউন্ডেশনই তো নষ্ট হয়ে গেল, এবং তার ফ্রাস্ট্রেশন তৈরি হবে। তো আমি মনে করি যে আমার যদি মনেও হয় যে আমি বিদেশ চলে যাব বা সরকারি চাকরি করব বা ব্যাংকের জন্য আমি প্রিপারেশন নিচ্ছি, ফাইন, বাট সাথে করে যদি কোনো একটা চাকরিতে ঢুকে যায়, এটা একটা এসএমই জব হতে পারে বা লোকাল একটা কোম্পানি হতে পারে, সে ঢুকোক, কম স্যালারিতে হলেও ঢুকোক, সে যাতে সবসময় চিন্তা না করে যে আমার বন্ধুটা তো আমার থেকে 2 গুণ বেশি বেতন পাবে, আমি যদি এই বেতনে করি, আমাকে তো লোক তারা টিটকারি মারতে পারে। এই ধারণা, এই টাইপের মাইন্ডসেট থেকে আসলে সরে আসতে হবে। কারণ সবচেয়ে বড় লজ্জার ব্যাপার হচ্ছে মানে বেকার থাকা। হ্যাঁ, আমি চাকরি পাওয়ার পরেও বেকার থাকা, এটা তো একটা আমার কাছে মনে হয় ক্রাইম। যে কোনো চাকরিতে আমাদের আরেকটা ব্যাপার আছে, আমাদের স্টুডেন্টদের মধ্যে, বা স্টুডেন্ট না মানে যারা গ্র্যাজুয়েট, তারা মনে করে অনেক ক্ষেত্রে, এবং আমি কাউকে ছোট করার জন্য বলছি না, তারা মনে করে আমি তো গত 4-5 বছর ইউনিভার্সিটি থেকে পড়েছি, আজকাল তো প্রাইভেট ইউনিভার্সিটি অনেক ক্ষেত্রে 10-15 লাখ টাকাও লাগে, অতএব আমি তো 10-15 লাখ টাকায় খরচ করে নিশ্চয়ই আমি অনেক কিছু শিখেছি। হ্যাঁ, কারণ না হলে তো আমি টাকা দিতাম কেন? বাট এটা আপনি ভালো করেই জানি যে আসলে মানে অনেক ক্ষেত্রেই টাকা খরচ হয়তো হয়েছে, কিন্তু আসলে অ্যাকচুয়াল শিক্ষাটা কিন্তু খুবই কম। তাকে মাইন্ডে রাখতে হবে যে সে যে ইউনিভার্সিটি থেকে একটা ডিগ্রি নিয়েছে, এই ডিগ্রিটা আসলে তার লাইফ স্কিলের খুব ছোট একটা পার্ট, খুবই ছোট, হয়তো ম্যাক্সিমাম 10-15% পার্ট। তার বাকি জিনিসটা কিন্তু শিখাটা শুরুই হবে তার ফার্স্ট জব থেকে। ট্রু। হ্যাঁ, অতএব
সে যদি ওইখানে 10-15 টাকা খরচ করতে পারে, ইনভেস্ট করতে পারে, তো এখানে তো তার টাইমটা ইনভেস্ট করা উচিত, বরঞ্চ সে তো কিছু টাকা হলেও পাচ্ছে। তো আমার মনে হয় এই মাইন্ডসেটটা আসলে খুব ইম্পর্টেন্ট। আমি যেন সবাইকে বলি যে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট হাউ মাচ ইউ আর গেটিং ইন প্রথম 1-2 বছরে। ইনকাম করার জন্য সারা লাইফ পড়ে আছে। বাংলাদেশের যে টপ কিছু কোম্পানির মাল্টিনেশনালের দেখবেন যারা সিইওরা আছে, হ্যাঁ, গ্রামীণ ফোন বলি বা ব্রিটিশ আমেরিকান টোবাকো বলি, এদের সবারই কিন্তু ক্যারিয়ার স্টার্ট হয়েছিল খুব বেসিক সেলস পজিশন থেকে, একদম, হ্যাঁ, টেরিটরি সেলস অফিসার। কিন্তু আমি দেখি যে এখনো আমাদের অনেক ছেলেপেলেরা তারা যখন তাদেরকে সেলস জব অফার করা হয়, আপনিও নিজে সেলসের কোচিং দেন, তারা মনে করে যে আমি তো বিবিএ পাস করেছি বা এটা করেছি, আমি কেন ফিল্ড লেভেলের সেলসে অ্যাক্টিভিটি করবো, হ্যাঁ, আমি অফিসে বসে থাকবো, এসি অফিসে বসে থাকবো, আমি তো মার্কেট রিসার্চ করবো বা ব্র্যান্ডিং নিয়ে কাজ করবো, হ্যাঁ। কিন্তু এই যে একটা ফিল্ডে যাওয়া, যে লোকজনের সাথে কথা বলা, এখানে যে ট্রেনিংটা হচ্ছে, এটা কিন্তু কোনো বিজনেস স্কুলে যত বড় বিবিএ বা এমবিএ প্রোগ্রামে হোক না কেন শেখা সম্ভব না, এটা ফিল্ড থেকেই শিখতে হবে, হ্যাঁ। তো আমি মনে করি যে এই অ্যাটিটিউডটা, যে কোনো জবই ছোট জব না, হ্যাঁ, এবং এটা আমার ইনভেস্টমেন্ট, জবটা আর্লি ক্যারিয়ার লাইফ ইজ ইউর ইনভেস্টমেন্ট, সেটা মাইন্ডসেটটা আসলে রাখা খুবই জরুরি। ট্রু। সাথে সাথে আমরা যদি বলি যে আসলে যুগ বদলে গিয়েছে, সময় বদলে গিয়েছে, টেকনোলজি বদলে গিয়েছে, আসলে কেরিয়ারে সাস্টেন করার জন্য আপনি যেটা বলছিলেন রাইটলি, যে আসলে একটা সার্টিফিকেট ইজ এ পিস অফ পেপার দ্যাট ডাজ নট নেসেসারিলি আমাকে আসলে হেল্প করবে টু গ্রো ইন মাই শুজ, কারেন্ট ক্যাপাবিলিটি, আমার নেক্সট পজিশন প্লাস নেক্সট পজিশন অ্যান্ড বিয়ন্ড। আমি যদি জার্নিটা চিন্তা করি যে আমি টপ লেভেলে যাব, তাহলে আপনি কি মনে করেন যে একজন যে চাকরি করছে, সে যেই লেভেলেই থাকুক না কেন, কুড বি ম্যানেজার, হি অর শি অলসো নিড টু লার্ন অ্যান্ড ইনভেস্ট ফর লার্নিং। এই জায়গাটাতে আমার কাছে মনে হয় লার্নিংয়ের জন্য ওপেন থাকতে হবে, এবং লার্নিংটা যে দরকার। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, ওয়ার্ল্ড কিন্তু চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, ওয়ার্ল্ড অনেকেই বলছে যে এই আগামী বা গত 5 বছর বা আগামী 10 বছরে ওয়ার্ল্ড যেইভাবে চেঞ্জ হচ্ছে, গত কয়েকশো বছরেই এত স্পিডে চেঞ্জ হয়। যখনই স্পিডটা বেড়ে যায়, চেঞ্জের স্পিড, অতএব আমাকে উই নিড টু বি অ্যাজাইল। আমাকে কিন্তু কন্টিনিউয়াসলি নতুন কি চেঞ্জ হচ্ছে এবং এটার সাথে খাপ খাওয়ানোর জন্য আমি যদি মনে করি যে না, আমি আজ থেকে, কারণ আমাদের যা পড়াশোনা করেছি সবই তো আসলে আজ থেকে মানে 50, 60, 100 বছর আগের জিনিস নিয়ে আমরা পড়েছি। আমরা ফর এক্সাম্পল মার্কেটিং নিয়ে যারা পড়েছে, তারা আগের ফিলিপ কটলারের বই পড়েছে, ওর অনেক কিছু হয়তো এখন আর রিলেভেন্ট না, হ্যাঁ। তো এই নতুন যে জিনিসটা আসছে ডিজিটাল ওয়ার্ল্ডের, এআই ওয়ার্ল্ডের, এই টোটাল জিনিসটা তো এখন মাচ মোর ডেটা ড্রিভেন, হ্যাঁ। আগে হয়তো মাচ মোর ডিফারেন্ট অ্যাসপেক্টে ছিল। তো এখন এই জিনিসগুলিতে আমাদের বুঝতে হবে। এখন আমরা যদি নিউ জেনারেশন প্রফেশনালরা যদি এটা না শিখি, এবং এটা শেখার সবচেয়ে বড় জায়গা হচ্ছে পানিতে ঝাঁপিয়ে পড়া, সাঁতার কাটা ফিজিক্যাল। যতই আমি বই পড়ে সাঁতার শিখতে চাই কিনা, এটা হবে না, আমাকে আসলে পানিতেই নামতে হবে। লাইক সাপ্লাই চেইন, আপনি যেহেতু আপনার এখানে 2টা কোম্পানি আছে, সোফার আই নো, আজকের ডিল এবং ডেলিভারি টাইগার। সো সাপ্লাই চেইন একটা ক্রুশিয়াল এরিয়া, হোয়ারাস ইন আওয়ার ইউনিভার্সিটিজ আমরা কিন্তু দেখি না সাপ্লাই চেইনের উপরে কোনো ডিগ্রি বা কোনো সার্টিফিকেট কোর্স। সেক্ষেত্রে এই যে ই কমার্স ইন্ডাস্ট্রি সাচ এ হিউজ সেগমেন্ট, সেটা কিভাবে সম্ভব? সেক্ষেত্রে আসলে আমাদের কি করা উচিত? প্রথমত আমাদের ইউনিভার্সিটি বা যারা এই ট্রেনিং ইন্ডাস্ট্রিতে আছে, তাদেরকে আসলে নতুন এই ইন্ডাস্ট্রিগুলো, নতুন প্রসেসগুলো সম্পর্কে কোর্স অফার করা, বা যারা প্রফেশনালস আছেন তাদেরকে এঙ্গেজ করা, সেটা তো করতেই হবে। বাট হ্যাভিং সেইড দ্যাট, আমার কাছে মনে হয় যেটা সবচেয়ে বড় দরকার, আমাদের যারা এই কোম্পানিগুলো আছেন, এর মধ্যে ফরেন কোম্পানিও আছেন, লোকাল যারা স্টার্ট আপ আছেন, তাদেরকেও আসলে কিছু ইনভেস্ট করতে হবে, হ্যাঁ। আমি দেখি আনফর্চুনেটলি আমাদের অনেক কোম্পানি, তারা তাদের পিপলেরকে দেখা যাবে যে সে মনে করে ঠিক আছে ও আরেকটা একটু যারা বড় কোম্পানি হয়তো অন্য কোনো কোম্পানি থেকে ট্রেনিং নিয়ে আসো, ম্যাচিউর হলে আমি তাকে হায়ার করবো, হ্যাঁ। তো কিন্তু তারা কিন্তু ইনভেস্ট করে, দেখা যাচ্ছে এসএমইদের উপরেই তারা ইনভেস্টমেন্টটা, এসএমই নিজেরাই তাদের অবস্থা ভালো না, তো তাদের লোক চলে যাচ্ছে, তো তারা তো ইনভেস্টমেন্ট তারা শিখাচ্ছে, বাধ্য হয়ে তারা শিখাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় যে বিগ যারা কোম্পানিজ, এবং আমরা জানি যে ইভেন আপনি যদি ভারতে বলেন, ভারতে দেখবেন বড় বড় কোম্পানি যারা আছে, বিগ গ্রুপ অফ কোম্পানিজ, তাদের কিন্তু নিজস্ব ট্রেনিং সেন্টারও আছে, একদম একদম, হ্যাঁ। ইভেন এটা আমি দেখেছি বাংলাদেশের একমাত্র সেক্টর আছে যারা ব্যাংকিং সেক্টর, তাদের অনেক বড় বড় ব্যাংকের কিন্তু ট্রেনিং, টেকনিক্যাল ট্রেনিং তো দেওয়াই লাগে। তো এটা আনফর্চুনেটলি আমি খুব বেশি আমাদের বড় বড় যারা গ্রুপ অফ কোম্পানিজ আছে বা মাল্টিনেশনাল কোম্পানি যারা আছে, তাদেরকে আমি খুব দেখি না যে একেবারে ফ্রেশ নিয়ে
ফ্রেশ একটা গ্র্যাজুয়েট নিয়ে ট্রেনিং করানো, হ্যাঁ, ওরা কিন্তু এই জিনিসটা করা উচিত। কারণ ওরা যদি ফর এক্সাম্পল একটা এক্স গ্রুপ অফ কোম্পানি যদি 1000 লোককে ট্রেনিং দেয়, এই 1000-এর মধ্যে হয়তো 500 লোক তার কোম্পানিতে সার্ভ করবে, কিন্তু ওই ট্রেনিংটা দিলে আরও যে 500 লোক বার হলো, হ্যাঁ, সেটা কিন্তু পুরো ইন্ডাস্ট্রিকে সার্ভ করবে এবং সেটা ইনডাইরেক্ট বেনিফিট কিন্তু সেও পাবে। তো এইটা আমার কাছে মনে হয় যে আমাদের বিগ কর্পোরেটদের একটা টাইম আসছে, তারা ম্যাসিভ স্কেলে ট্রেনিংয়ে ইনভেস্ট করা উচিত। আমি বলবো না শুধু সিএসআর পার্সপেক্টিভে, বাট তাদেরকে আসলে নিজেদের স্বার্থেই, কারণ আলটিমেটলি তারাও কিন্তু সাফার করে যে আমাদের এই হিউম্যান রিসোর্সের সমস্যার জন্য। ইট ইজ এ হিউম্যান ক্যাপিটাল। এখনকার আমাদের যে লেটেস্ট যে কনসেপ্ট, আসলে আমার ক্যাপিটাল যদি ঠিকমতো ফাংশনই না করে, then how can I actually earn the productivity and efficiency and ultimately my bottom line? Absolutely. With ethics and values and principles, একটা শব্দ আমরা বলি, আসলে অফেন দেখা যায় যে বিজনেস কমিউনিটিতে আমরা গ্রসলি ভায়োলেট করছি। সো হোয়াট উড ইউ ওয়ান্ট টু সে যারা আসলে আপকামিং বিজনেস অথবা যারা অলরেডি নেমে গিয়েছে, হাউ সিরিয়াস ইট ইজ ফর দ্য ফিউচার? অফকোর্স সিরিয়াস। দেখেন, আজ থেকে 15-20 বছর আগে অনেক ক্রাইম করে অনেকভাবে মানে পার পেয়ে যাওয়া যেত, হ্যাঁ, এবং আমরা জানি আমাদের সোসাইটিতে অনেক বড় বড় ক্রাইম হয়েছে, ফাইন্যান্সিয়াল ক্রাইম, ব্যাংক থেকে লোকে টাকা নিয়ে যাচ্ছে, এটা এটা কিন্তু হয়েছে, উইচ ইজ ভেরি ব্যাড, এবং ওটার জন্য আমাদের উই আর অলসো পেইং। আমাদের এখন ধরেন এই হাই ইনফ্লেশন বলেন বা এগুলি বলেন, এগুলি তো ওয়ান অফ দ্য মেজর রিজন হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরের বড় ধরনের বেশ কিছু ক্রাইম হয়েছে। তো বাট এখন সবাই যদি মনে করে যে না আমি ওভাবেই বড়লোক হতে হবে, দেন অ্যাটলিস্ট মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি দ্যাটস নট রাইট স্ট্র্যাটেজি। হ্যাঁ, দেখেন, আপনি যেটা বললেন প্রিন্সিপাল, ভ্যালুজ, এগুলি দিজ আর বিগ অ্যাসেটস। এই অ্যাসেটগুলো আসলে আমরা অনেক সময় রিয়েলাইজ করি না। দেখা যাবে যে এই মানুষের পার্সোনাল রেপুটেশন এখনকার বর্তমান সোশ্যাল মিডিয়া যুগের এবং টোটাল এই ইনফরমেশন যুগে মানুষের পার্সোনাল রেপুটেশন ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য, মানুষের টাকা পয়সা থেকে বা একটা জমি জমা থেকেও ইট ইজ মাচ মোর ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো এই জিনিসটাকে প্রোটেক্ট করা খুব জরুরি। রেপুটেশনাল ম্যানেজমেন্ট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং। এবং আমি একটু বলতে পারি, আপনি যখন একটা ব্যবসা যখন করবেন, আপনি কাউকে যখন একটা প্রোডাক্ট সেল করতে চাবেন বা সার্ভিস সেল করতে চাবেন বা আপনি কারো থেকে ইনভেস্টমেন্ট জোগাড় করতে চাবেন, সেক্ষেত্রে যদি আপনার রেপুটেশন না থাকে, আপনি একটা পর্যায়ের পরে আর যেতে পারবেন না। একটা পর্যায় পর্যন্ত আপনি যাবেন, কিন্তু একটা পর্যায়ের পরে আর যেতে পারবেন না। হ্যাঁ, ট্রু। ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ সো মাচ ফাহিম ভাই ফর ইউর টাইম অ্যান্ড ফর শেয়ারিং অল দিস ইনসাইটস। সো আপনারা এতক্ষণ শুনছিলেন আসলে একটা এক্সাইটিং স্টোরি এবং আসলে হাউ ইট আনফোল্ডস। 24 বছর আগের একটা ছোট্ট একটা চাওয়া থেকে কিভাবে অনেক বড় হতে পারে এবং আরেকটি চাওয়ার জন্ম হতে পারে। এবং আগামী দিনে যারা আসলে উদ্যোক্তা হতে চান, আমি মনে করি তারা এই এপিসোড থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। বিকজ এক্সপেরিয়েন্স একটা মানুষকে গাইডলাইন দেয়, একটা ডিরেকশন দেয়। অ্যাট দ্য সেম টাইম আমরা অনেকেই সেটা না জানার কারণে আমরা অনেকে মুখ থুবড়ে পড়ি। আমরা অনেক কিছু হাই অ্যাচিভ করতে চাই, বাট অ্যাকচুয়ালি উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া হাউ ডিফিকাল্ট দ্য জার্নি কুড বি। আই বিলিভ ফাহিম মাসরুর ভাইয়ের এই গল্প থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, এবং অ্যাকচুয়ালি ইউ ক্যান ডিজাইন ইউর জার্নি বিফিটিং ইউর ওন স্ট্রেংথ। দিস ইজ মোর ইম্পর্ট্যান্ট। সো থ্যাংক ইউ ফর watching and thank you for supporting us. All the very best.